নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র থেকে নতুন একটি গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে হীরের নেকলেস। ইদানিং কর্নেল নীলাদ্রি সরকার অপরাধ রহস্য ছেড়ে পতঙ্গ রহস্য নিয়ে পড়েছেন। কোত্থেকে অদ্ভুত অদ্ভুত চেহারার উড়ুক্ষ পোকামাকড় জোগাড় করেছেন। সেগুলো প্রকাণ্ড কাচের বয়াম আর তারের জাল দিয়ে তৈরি খাঁচায় পুড়ে রেখেছেন। শোবার ঘরের একটা দিক আস্ত ল্যাবরেটরি হয়ে উঠেছে। যখনই যাই দেখি কর্নেল চোখে একটা অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে কী সব দেখছেন আর খাতায় লিখছেন। আমি কোনো প্রশ্ন না করলেও প্রশ্ন করছি ধরে নিয়ে উনি অনর্গল জবাব দিয়ে যাবেন এবং সবটাই ওই কীট পতঙ্গ সংক্রান্ত। আমার এ এক মুশকিল। ওর সঙ্গে আলাপের পর থেকেই আজ এতগুলো বছর ধরে ঘনিষ্ঠ সঙ্গী এবং বন্ধু হয়ে কাটালাম। বয়সের তফাৎ দুজনের মধ্যে যতই থাক, ওর ব্যক্তিত্বে জাদু এমনই যে আর আমার কোনো বন্ধু বান্ধব রইল না। অন্য কারুর সঙ্গ বা বন্ধুত্ব আমার পছন্দও হলো না। ফলে আজ আমার একমাত্র বন্ধু বলতে উনি। একদিন না দেখা হলে মনে মনে কী যে ছটফট করি, অথচ সেই একমাত্র বন্ধু যদি এমন পাগলামি শুরু করেন এবং সবসময় শুধু পোকামাকড় ঘাটাঘাটি করে বিশাল জ্ঞান বিতরণের পাত্র হিসেবেই আমাকে ধরে নেন, তাহলে এমন বন্ধুতা আর রাখতে ইচ্ছে করে না। তাই সেদিন যেন একটা হেস্তনেস্ত করতেই হাজির হয়েছিলাম ওর ফ্ল্যাটে। কর্নেল আমাকে দেখা মাত্র ষষ্ঠীচরণকে কফি আনতে বললেন। কফি খেতে খেতে কর্নেল পোকামাকড় নিয়ে পড়েছেন এবং আমি কর্নেলকে চরম কথাটা বলার জন্য তৈরি হচ্ছি। সেই সময় দরজার ঘণ্টি বাজল। একটু পরে ষষ্ঠীচরণ এসে বলল, বাবা মশাই, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কর্নেল ঘড়ি দেখে বিরক্ত মুখে বললেন, বসতে বলো, যাচ্ছি। জয়ন্ত, তাহলে বুঝতেই পারছো দুটো পোকা দেখতে প্রায় একরকম হলেও স্বভাবে আচরণে সম্পূর্ণ ভিন্ন। দুটোকেই মনে হচ্ছে মরার মতো চিৎপাত হয়ে শুয়ে আছে, কিন্তু আসলে তা নয়। নীল পোকাটার পেটে। বাধা দিয়ে বললাম, কর্নেল অতিথিকে বসিয়ে রেখেছেন, আগে তাকে বিদায় দিয়ে আসুন, তারপর যা হবার হবে। কর্নেল বললেন, সরি। উনি তক্ষুনি উঠে গেলেন। আমি পাশের টেবিল থেকে ইংরাজি খবরের কাগজ নিয়ে চোখ বুলোতে থাকলাম। একটু পরেই কর্নেলের চড়া গলার কথা শোনা গেল ড্রয়িং রুমে। না না, দিস ইজ কোয়াইট অ্যাবসার্ড। আপনি কি বলছেন আমি তার মাথা মুন্ডু বুঝতে পারছি না। অপরপক্ষে মিনতি করলেন, প্লিজ কর্নেল, আগে আমার শেষ করতে দিন। তখন কর্নেল একটু নরম হয়ে বললেন, আমি এ ধরনের কাজে কোনো উৎসাহ পাইনি মিস্টার রায়। আমি আপাতত অন্য কাজে ব্যস্ত। আপনি বরং কোনো শখের গোয়েন্দা নয়তো কোনো অভিনেতার কাছে যান। মিস্টার রায় অর্থাৎ অন্য পক্ষ বললেন, শেষটা না শুনলে আপনি ঠিক বুঝতে পারবেন না, তাই বলছি আগে আমার কথাগুলো শুনুন প্লিজ। কর্নেল বললেন, দেখুন মিস্টার রায়, কোথাও কোনো রকম হত্যাকাণ্ড ঘটলে বা ঘটার সম্ভাবনা থাকলে সচরাচর আমি আগ্রহী হই, কিংবা ধরুন কোনো বড় রকমের রহস্যজনক চুরি টুরি ঘটলেও তাতে আমার আগ্রহের অভাব হয় না। কিন্তু আপনার প্রস্তাবটা একেবারেই ছেলে মানুষই। তাছাড়া সবচেয়ে আপত্তির ব্যাপার এটাই
যে আমি তথাকথিত গোয়েন্দাদের মতো ছদ্মবেশ ধরা খুবই অপছন্দ করি। স্রেফ যা আমি, তাই কর্নেল সরকার হয়েই তদন্তে হাত দিই। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কি উদ্ভট। কোনো মার্ডার বা রহস্যজনক চুরির ঘটনা নেই, ঘটনা বলতেই কিছু নেই, অথচ আমার সাহায্য আপনি চান। কি সাহায্য? না, আমাকে আপনি সেজে একটা বিয়ের পার্টিতে যেতে হবে। না মিস্টার রায়, এই আমার দ্বারা হবে না। বুঝলাম কর্নেল উঠে দাঁড়িয়েছেন। ভদ্রলোক বললেন, কর্নেল প্লিজ আপনি আগে উদ্দেশ্যটা। বাধা দিয়ে কর্নেল বললেন, উদ্দেশ্যটা যাই থাক, এটা খুবই বেআইনি ব্যাপার হবে, বুঝতে পারছেন না? ভারতীয় পেনাল কোডে রংফুল পার্সনিফিকেশনের একটা ধারা আছে। কিন্তু কর্নেল আপনি তো ধরা পড়ছেন না। না পড়ারই বা গ্যারেন্টি কোথায় বলুন? আপনাকে ওরা নেমন্তন্ন করেছেন যখন, তখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে আপনাকে ওরা কখনো না কখনো দেখে থাকতে পারেন। অন্তত আপনার সবিশেষ খবর রাখতে অসুবিধা নেই। কিংবা এমন হতে পারে পার্টিতে আমার বা আপনার কোনো চেনা লোক এসেছে, সে। বাধা দিয়ে ভদ্রলোক বললেন, হ্যাঁ আমি প্রায় 30 বছর আমেরিকায় কাটিয়ে আজই ফিরেছি। ওরা বাবাকে চিনতেন, আমাকে কখনো দেখেননি। নেমন্তন্নের কার্ড আমাকে ওরা আমেরিকার ঠিকানাতেই পাঠিয়েছিলেন, কাজেই আমাকে এখানে চেনার সম্ভাবনা কারণ নেই। এমনকি কার্ড পাঠানোও নেহাত ভদ্রতা রক্ষা। আমি যে সত্যি সত্যি অত দূর থেকে এসে পড়ব, ওদের পক্ষে কল্পনাতীত। এবার কর্নেলকে অবাক হয়ে বলতে শুনলাম, স্ট্রেঞ্জ। ভদ্রলোকের কণ্ঠস্বর এবার চাপা হলো। একটুও বুঝতে পারলাম না। মাঝে মাঝে কর্নেলের বিস্ময়সূচক অস্ফুট আওয়াজ শোনা যেতে থাকলো। আধ ঘন্টা পরে কর্নেল ফিরে এলেন। মুখের এই গাম্ভীর্য আমার চেনা। এক পলক তাকিয়েই বুঝলুম মিস্টার রায় নামে আমেরিকা প্রবাসী এবং কলকাতায় সদ্য আগন্তুক এক ভদ্রলোকের কেস নিয়েছেন। অর্থাৎ কোনো এক বিয়ের পার্টিতে মিস্টার রায় সেজে নেমন্তন্ন খেতে যাবেন। বলা বাহুল্য, আমি মনে মনে খুশি হলুম। যেটুকু বুঝেছি তাতে রহস্যের গন্ধ বেশ কড়া। কর্নেল আপাতত লাল পোকা নীল পোকা ছেড়ে এই ব্যাপারটা নিয়ে মেতে উঠবেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কর্নেল বসে চুপচাপ চুরুট ধরালেন, নিঃশব্দে টানতে থাকলেন। আমি তার এই গাম্ভীর্য ভাঙা সঙ্গত মনে করলাম না। খবরের কাগজটার দিকেই চোখ রাখলাম। কয়েক মিনিট পরে কর্নেলের ডাক শুনলাম, জয়ন্ত। আমিও গম্ভীর গলায় সাড়া দিলাম, বলুন কর্নেল। তুমি তো রিপোর্টার। তাতে কি সন্দেহযোগ্য কিছু ঘটেছে? না ডার্লিং, যেহেতু তুমি একজন বিখ্যাত রিপোর্টার, কলকাতার অনেক নামী পরিবারের খোঁজ খবর তোমার রাখা উচিত। আচ্ছা জয়ন্ত, তুমি কি নিউ আলিপুরের বসু পরিবারের খবর রাখো? কাগজে চোখ রেখেই জবাব দিলাম, অল্প স্বল্প রাখি। স্যার খেতাবধারী জগদীন্দ্রলাল বসুর গোটা সাথে খনি ছিল। তার ছেলে শচীন্দ্রলাল এমপি ছিলেন। শচীন্দ্রলালের ছেলে অতীন্দ্রলাল অবশ্য রাজনীতি করেন না, নাম করা ছবি আঁকিয়ে। মাঝে মাঝে ছবি প্রদর্শনী করেন। বিদেশেও 2-3 বার প্রদর্শনী করেছেন। আমার সঙ্গে শচীন্দ্রলালের অবশ্য কিছু চেনা ছিল একসময়। এখন হয়তো ভুলেই গেছেন সে কথা। কিন্তু ব্যাপারটা কি? কর্নেল বললেন, খবরের কাগজটা রেখে দাও। আমি আপাতত অগাধ জলে পড়ে গেছি, উদ্ধার করো। কাগজ রেখে বললাম, সে তো ইচ্ছে করে পড়েছেন এবং আমার উদ্ধারের ভরসা রাখেননি, কারণ নিজেই উদ্ধার হবেন এ বিশ্বাস আপনার আছে। না জয়ন্ত, আমি তোমার সাহায্য চাই। হাসতে হাসতে বললাম, হ্যালো মাই ডিয়ার ওল্ড ম্যান,
আপনি জানেন যে আপনার কথায় এই জয়ন্ত নরক ডিঙিয়ে যেতেও রাজি। তাই আর কালক্ষয় না করে সোজা বলুন কি করতে হবে। আমাকে কি মিস্টার রায় সেজে অতীন্দ্রলাল বসুর বিয়ের পার্টিতে যেতে হবে? খুবই পারবো, কারণ সুযোগ পেলেই আমি ছদ্মবেশ ধরি, তবে সেটা শখের থিয়েটারের স্টেজে। এই কথাটা মনে রেখে এবার আদেশ করুন। কর্নেল আমার রসিকতা গায়ে মাখলেন না, গম্ভীর হয়েই বললেন, জয়ন্ত, তোমায় ছদ্মবেশ ধরতে আমি বলিনি। প্রথম কথা, তোমার বয়স মিস্টার রায় সাজার পক্ষে খুবই কম। ওকে তুমি দেখোনি, হয়তো কণ্ঠস্বর শুনেছ। ভদ্রলোক আমার চেয়েও বুড়ো। আর এটাই খুব আশ্চর্য ব্যাপার যে ওকে অনায়াসে আমার দাদা বলে চালানো যায়। একই শারীরিক গঠন এবং উচ্চতা, মাথায় হুবহু একই টাক। তফাতের মধ্যে শুধু ওর দাড়ি নেই। উনি নিউ ইয়র্কে থাকতেই নাকি আমার একটা প্রবন্ধ পড়েন এবং ছবি দেখেন। তারপর বাধা দিয়ে বললাম, নিউ ইয়র্কের পত্রিকায় গত সেপ্টেম্বরে প্রজাপতির রূপান্তর নামে সেই প্রবন্ধটা। কর্নেল নড়ে বসলেন। মাই গুডনেস, মনে পড়েছে বটে। পরে ওদের প্রতিনিধি এসে আমার ইন্টারভিউ নিয়ে গিয়েছিল। কি কাণ্ড দেখছো! তাতে আমার অন্য পরিচয় দেওয়া হয়েছিল, অপরাধ বিজ্ঞানী। ভদ্রলোক সেই কথা উল্লেখ করলে বরং আমার সন্দেহ কেমন বেড়ে গিয়েছিল। ওকে প্রতারক ভেবে বসেছিলাম। কিছুতেই মনে পড়েনি নিউ ইয়র্কারের কথা। না জয়ন্ত, আজকাল আমার স্মরণ শক্তি একেবারে টেসে গেছে। খামোকা বেচারাকে প্রতারক ভেবে বসলাম। বললাম, যাকে এবার বলুন ব্যাপারটা কি। এর জবাবে কর্নেল আমাকে যা জানালেন তা মোটামুটি এই। অরিন্দম রায় নামে এ ভদ্রলোক স্যার জগদীন্দ্রলাল বসুর বাল্যবন্ধু। দুজনেই বিহার প্রদেশের মুঙ্গের শহরের মানুষ। পরে নানা রকম ঘটনা পরম্পরায় দুজনে ছাড়াছাড়ি হয়। অরিন্দম রায়ের বাবা ছিলেন রাজা খেতাবধারী জমিদার। অরিন্দমকে রাজা প্রতাপ নারায়ণ ত্যায্য পুত্র করেন। অরিন্দম নানা জায়গায় ঘুরে ঘা খেতে খেতে অবশেষে আমেরিকায় পাড়ি জমায়। তার 1 বছর পরেই রাজা প্রতাপ নারায়ণ মারা যান। তার আর কোনো ছেলে বা মেয়েও ছিল না। উইলে সব সম্পত্তি গৃহদেবতার নামে দেওয়া ছিল। ওদিকে জগদীন্দ্র সাধারণ ধনী পরিবারের ছেলে। তিনি বুদ্ধি ও কর্মক্ষমতায় পরবর্তীকালে আরও বিত্তশালী হন এবং ইংরেজ সরকারের কাছে স্যার খেতাব পান। বিয়ে করেন অনেক দেরিতে। ফলে তার ছেলে শচীন্দ্র অরিন্দমকেও কখনো দেখেননি। পরে জগদীন্দ্র কলকাতায় চলে যান। মুঙ্গেরের বাড়ি ও সম্পত্তি বেচে দেন। মৃত্যুর আগে পর্যন্ত অরিন্দমের সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ ছিল। সেই সূত্রে শচীন্দ্র তার পিতৃবন্ধুকে মধ্যে মধ্যে চিঠিপত্র লেখেন এবং কখনো দেশে ফিরলে তাদের আতিথ্য গ্রহণের অনুরোধ করেন। ছেলে অতীন্দ্রের বিয়েতে তাই যথারীতি কার্ড পেয়েছিলেন। কার্ড পেয়ে অরিন্দম খুশি হয়ে টেলিগ্রাম করেন যে তিনি বিশেষ কাজে কলকাতা যাবার কথা ভাবছিলেন। এই সুবাদে অবশ্যই যাচ্ছেন, কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ বা সময়ের কথা বলেননি। শুধু বলেছেন যে তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যেতে হবে না, কিংবা বাড়িতে কোনো ব্যবস্থা রাখতেও হবে না। তিনি নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন এবং সোজা বিয়ের পার্টিতে গিয়ে যোগ দেবেন। কারণ কলকাতায় পৌঁছেই তাকে কয়েকটি জরুরি কাজে ব্যস্ত থাকতে হবে। কিন্তু কলকাতায় গত রাত্রে পৌঁছে অরিন্দম এক অদ্ভুত পরিস্থিতিতে পড়েছেন। একটা বড় হোটেলে তিনি উঠেছেন। রাতের খাওয়া শেষ করে শুতে যাচ্ছেন, হঠাৎ ফোন বেজে ওঠে।
হোটেলের অপারেটর বলেন কোনো এক পি মৈত্র আপনাকে চাইছেন, কথা বলুন। ফোন ধরে হতভম্ব হয়ে যান অরিন্দম। অচেনা গলায় তাকে কেউ শাসিয়ে বলছে যদি আগামী সন্ধ্যায় শচীন্দ্র বোসের বাড়ি বিয়ের পার্টিতে আপনি যান আর জ্যান্ত ফিরতে হবে না। অরিন্দম কথা বলার চেষ্টা করতেই লাইন কেটে যায়। 30 বছর পরে দেশে ফিরেছেন। দেশের হাল হদিশ, লোকচরিত্র সবই জটিল ঠেকছে। হঠাৎ এমন অদ্ভুত শাসানি শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন অরিন্দম। একবার ভাবেন পুলিশে জানাবেন, পরে মনে হয় ফোনে কে শাসালো তা নিয়ে অকারণ হইচই করার মানে হয় না। কিন্তু আজ সকালে ফের আবার সেই ভুতুড়ে ফোন আসে, একই শাসানি। অতীন্দ্রের বিয়ের পার্টিতে গেলে প্রাণে মারা পড়বেন। হতবুদ্ধি হয়ে যান অরিন্দম। তারপর কর্নেল নীলাদ্রি সরকারের কথা মনে পড়ে। নিউ ইয়র্কারে কর্নেলের বাড়ির একটা বিবরণ, রাস্তার নাম ইত্যাদির উল্লেখ ছিল। বিশেষ করে বাড়ির দক্ষিণে প্রকাণ্ড নিম গাছের এবং কয়েক হাজার কাকের কথাও ছিল। তাই এখানে পৌঁছতে কোনো অসুবিধে হয়নি। এই বিবরণ শোনার পর বললুম, হ্যাঁ, কিন্তু অরিন্দম কলকাতা পৌঁছে বোস বাড়িতে একবারও ফোন করেননি কেন? এই একটা মারাত্মক গোলমেলে পয়েন্ট এই বিবরণে রয়েছে। 2 নম্বর পয়েন্টটি বা কম গোলমেলে নয় কেন? অরিন্দম কোনো বিয়ের পার্টিতে গেলেই খুন হয়ে যাবেন, এই কথাই বা বিশ্বাস করে বসলেন কোন যুক্তিতে? যদি না তেমন কোনো কারণ পেছনে থাকে। কী সেই কারণ? অরিন্দমের নিশ্চয়ই জানার কথা। না জানলে ভয় পেতেন না। কর্নেল বললেন, বোস বাড়িতে অরিন্দম ফোন করেছিলেন, একবার নয় অনেকবার, কিন্তু কোনো বাড়ির লাইন পাননি। 199 ডায়াল করেও একই এঙ্গেজ টোন। বলবে বেশ, তাহলে ওদের ওখানে সোজা ট্যাক্সি করে চলে যেতে পারতেন। বললুম, নিশ্চয়ই। ব্যাপারটা বুঝতে চেষ্টা করো জয়ন্ত। উনি এখন বস্তুত এদেশে বিদেশি মানুষ। একেই ওই ভুতুড়ে ফোনের শাসানি শুনে ভীষণ ঘাবড়ে গেছেন। বোস বাড়িতে যেতে আর একটুও সাহস পাচ্ছেন না। এবার দ্বিতীয় পয়েন্টের জবাব দিচ্ছি। ভয় পাওয়ার কারণ একটা অবশ্যই আছে। অরিন্দম একটা নামী কোম্পানির নিউ ইয়র্ক হেড অফিসে খুব দায়িত্বপূর্ণ পদে আছেন। কলকাতার একটা ইম্পোর্ট কোম্পানির সঙ্গে খারাপ কোয়ালিটির মাল পাঠানো নিয়ে ওর কোম্পানির সঙ্গে ঝামেলা হয়েছিল গত বছর। এখানকার কোম্পানির ধারণা বদবুদ্ধি হাড়ে হারামজাদা এক বাঙালি মার্কিন কোম্পানিতে থেকে কাণ্ডটি বাঁধিয়েছে। এর ফলে কলকাতার কোম্পানিটির কয়েক লাখ টাকা লোকসান হয়েছে। বললাম, বোঝা গেল যে অরিন্দমের এদেশে শত্রু আছে, কিন্তু তাই বলে বিয়ের পার্টিতে গেলে তাকে প্রাণে মারা হবে কেন? অন্য কোথাও কি মারার সুযোগ নেই? কর্নেল বললেন, প্রশ্নটা যুক্তিপূর্ণ, কিন্তু অরিন্দম এর জবাবটাও দিয়েছেন, যুক্তিপূর্ণ জবাব। কি জবাব? কর্নেল নিভে যাওয়া চুরুট ফের ধরিয়ে বললেন, তুমি একটা ব্যাপার লক্ষ্য করছো না, আগে সেটা লক্ষ্য করো, তাহলে জবাবটা তুমি নিজেই পেয়ে যাবে। একটু ভেবে বললাম, কেউ বা কারা চায় না যে অরিন্দম বিয়ের পার্টিতে যান, তাই না কর্নেল? কর্নেল আমার কাঁধে মৃদু থাপ্পড় দিয়ে বললেন, রাইট রাইট, কাজেই বুঝতে পারছো আসলে অরিন্দম এই রহস্য নিয়ে বিব্রত এবং উদ্বিগ্ন। তিনি বিয়ের পার্টিতে গেলে নিশ্চয়ই কারো মারাত্মক ধরনের ক্ষতি হবে। এছাড়া ওই শাসানির আর কোনো কারণ থাকতে পারে না। অতএব জয়ন্ত, অরিন্দম আপাতত শত্রু ভয় কিংবা মৃত্যু ভয়ের তাগিদে আমার দ্বারস্থ হননি, হয়েছেন ওই রহস্যের একটা কিনারা করতে। বললাম, বুঝেছি বুঝেছি,
আপনার ঘাড়ের রহস্য উন্মোচনের দায়টাও চাপানো গেল এবং সেই সঙ্গে খুন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে নিরাপদে থাকা গেল। বাহ, অরিন্দমবাবুর বুদ্ধি আছে। কিন্তু কর্নেল, জেনে শুনে আপনি নিজের মুন্ডুটি হাড়ি কাটে গলাতে যাচ্ছেন, এই সহজ সত্যটা টের পাচ্ছেন না? মাথা নেড়ে কর্নেল গম্ভীর হয়ে বললেন, অবশ্যই পাচ্ছি ডার্লিং। পার্টিটা হচ্ছে কোথায়? বসবাড়িতেই তো? হ্যাঁ জয়ন্ত। তাহলে আগে খোঁজ নেওয়া দরকার কোন কোন রথী মহারথীর ওখানে নেমন্তন্ন হয়েছে। তাদের প্রত্যেকের অতীত ইতিহাস জানা দরকার। অরিন্দমের সঙ্গে কারো কোনো ব্যাপারে চেনা জানা ছিল কি না। তারপর হাত তুলে কর্নেল বললেন, এনাফ জয়ন্ত, যথেষ্ট। তোমার পদ্ধতির প্রশংসা করছি। তো আপাতত প্রথম কাজ বসবাড়িতে ফোন করা। ফোন সত্যি খারাপ কিনা তাও জানা যাবে। আর আমি ফোন করলে ওরা এক্ষুনি হুলুস্থুল বাঁধিয়ে বসবেন। তোমার অনেক স্কোপ রয়েছে। আমি ফোনের দিকে হাত বাড়ালে কর্নেল বললেন, 1 মিনিট জয়ন্ত, তুমি ওদের জানাবে না যে অরিন্দম কলকাতা পৌঁছেছেন। তার সম্পর্কে কোনো কথা তুলবে না। তুমি দৈনিক সত্যসেবকের রিপোর্টার মাত্র। স্যার জগদীন্দ্রের নাতি প্রখ্যাত চিত্রশিল্পী। তার বিয়ের পার্টির খবর একটা ছাপার যোগ্য আইটেম। ওরা দেখবে, ভীষণ খুশি হবেন এবং তোমাকেও নেমন্তন্ন করে বসবেন। শচীন্দ্রলালের ফোন নাম্বার আমার মুখস্থ। এটা অভ্যাস। বিশেষ করে রাজনীতিকদের ফোন নাম্বার সারা জীবন মনে রাখার ক্ষমতা রিপোর্টারদের আছে। ডায়াল করলাম, কিন্তু এঙ্গেজ টোন। আবার ডায়াল করলাম, আবার একই অবস্থা। 5 চেষ্টার পর 199-এর সাহায্য চাইলুম। ফলটা একই হলো। তখন হাল ছেড়ে দিয়ে বললুম, তাহলে অরিন্দম মিথ্যে কথা বলেননি, লাইনে কিছু একটা গণ্ডগোল হয়েছে। কর্নেল বললেন, আমারও তাই ধারণা। অরিন্দম মিথ্যেবাদী নন। রহস্যটা ফাঁস হওয়ার আগে উনি বসবাড়িতে যেতে চান না। হঠাৎ নড়ে বসলুম। কিন্তু কর্নেল, বিয়ের পার্টিতে যদি আপনার চেনা জানা কেউ এসে পড়ে? কর্নেল বললেন, আজ রাতে 8টায় পার্টি শুরু। তার আগে জানা দরকার কে কে আমন্ত্রিত হয়েছেন, এবং কথাটা তুমি যখন তুলেছ তখন তুমি সেটা জোগাড় করে আনো। রিপোর্টারের স্কোপটা কাজে লাগাও, কেমন? চিন্তিত মুখে বললাম, চেষ্টা করে দেখি, কিন্তু যদি সত্যি আপনার চেনা জানা কেউ আমন্ত্রিত হন। কর্নেলের মুখে একটা দৃঢ় সংকল্প ফুটে উঠল। বললেন, যেভাবে হোক কথা যখন দিয়েছি তখন সব রিস্ক আমি নেবই। শুধু তুমি আমাকে সাহায্য করো, ব্যাস। আমি তৈরি কর্নেল, এখনই বেরোচ্ছি। এসো, সব সময় আমার সঙ্গে যোগাযোগ রেখে চলো। অবশ্যই, বলে বেরিয়ে এলাম। কর্নেল পোকামাকড় ভুলে মুখের দাড়ি খামচে ধরলেন এবং যথারীতি টাকে হাত বুলোতে শুরু করলেন। গুরুতর কোনো ব্যাপারে ইদানিং ওর এই বিচ্ছিরি অভ্যেস গজিয়ে উঠেছে। কর্নেলের বাড়ির গেটে বেরিয়ে রাস্তার ওধারে পানের দোকানের দিকে উদ্দেশ্যহীন দৃষ্টি ফেলেছিলাম এক পলক। একজন মস্তান ধরনের লোকের সঙ্গে চোখাচোখি হলো। সে অবশ্য তখন মুখ ফিরিয়ে আয়নায় চুল আঁচড়াতে থাকলো, কিন্তু কেন যেন মনে হলো লোকটা কর্নেলের বাড়ির দিকেই সম্ভবত নজর রেখেছিল। সম্ভবত এই মনে হওয়ার ব্যাপারটা গভীর এক সহজাত বোধ। এর মধ্যে কোনো যুক্তি থাকে না। লোকটাকে কোশমিনকালে দেখিনি, অথচ তার এই এক পলক চাহনিতেই যেন রহস্য থম থম করছে। নাকি স্রেফ মনের ভুল? অস্বস্তিটা রয়ে গেল।
আমার ফিয়াট গাড়িটা শেক্সপিয়ার সরণি হয়ে চৌরঙ্গি পৌঁছানো পর্যন্ত সতর্কভাবে পিছনে লক্ষ্য রাখলাম কেউ আমায় অনুসরণ করছে কিনা। আলিপুর চিড়িয়াখানার পাশ দিয়ে যাওয়ার সময় শেষ পর্যন্ত অস্বস্তিটা কেটে গেল। এতদিন তো কর্নেল নিজে রহস্যের জট খুলেছেন, আমি অলসভাবে বসে থেকে সব দেখেছি। এবার আমি ওর সহকারীর ভূমিকা নিয়ে ফেলেছি। অস্বস্তিটা সেখানেই। অনেক দিন পরে শচীন্দ্রলালের বসু নিবাসে আবার এলাম। দুদিন আগে বিয়ের উৎসব গেছে, আজ রাতে বিয়ের পার্টি, তাই বিশাল বাড়িটা সাজগোজ এখনো জমকালো। তবে মাইকে একঘেয়ে সানাই বাজছে না, এটা আমার পক্ষে খুশির কারণ। আমার বড্ড মাইক অ্যালার্জি আছে। গেটে ঢোকার মুখে আমার আইডেন্টিটি কার্ড দেখাতে হলো। এত কড়াকড়ি কেন বুঝলাম না। লনে গাড়ি রেখে নেমে দেখি এদিকে ওদিকে আরও 4-5টা গাড়ি রয়েছে। সেটা স্বাভাবিক। সেকেলে ড্রয়িং রুমের দরজায় যেতে শচীন্দ্রলালের প্রাইভেট সেক্রেটারি সত্যহরিবাবুর সঙ্গে দেখা হলো। সত্যহরিবাবু অবাক হয়ে বললেন, জয়ন্তবাবু যে, কি ব্যাপার? কর্তা তো আর দেশের কোনো ঘোর প্যাচে নেই, ইলেকশনেও দাঁড়াচ্ছেন না। আমাকে চুপ দেখে এক গাল হেসে ফের বললেন, সরি, আসুন আসুন, আগে আসন গ্রহণ করুন, তারপর কথা। নিঃশব্দে ভেতরে গিয়ে বসলাম। ড্রয়িং রুমে নয়, পাশেই সত্যহরিবাবুর অফিস ঘরে। ড্রয়িং রুমে জনাতিন ঢনঢনিয়া গোছের অবাঙালি বসে আছেন দেখলাম। সত্যহরি মিটি মিটি হেসে বললেন, নির্বাক যে, রাগ হয়েছে নাকি? তবে যে বলতেন, রিপোর্টারদের রাগ ঘেন্না ভয় তিন থাকতে নয়। ততক্ষণে বুঝেছি বিয়ের পার্টিতে কারা আমন্ত্রিত তার খবর এর কাছেই পাওয়া যাবে, এবং আমি যে আমন্ত্রিত হইনি তাও সত্যহরি জানেন। সিগারেট ধরিয়ে বললুম, আপনি ঠিকই বলেছেন সত্যবাবু। সত্যহরি হাসতে হাসতে বললেন, আগে আপনি আমাকে সত্যদা বলতেন। তখন আমিও হাসলুম। উনি ঘণ্টা বাজিয়ে চা সন্দেশের ফরমাশ করলেন। নানা ব্যাপারে কথা হতে লাগলো, কিন্তু লক্ষ্য করলাম ভুলেও বিয়ের পার্টির প্রসঙ্গে আসছেন না। এমনকি আমার উদ্দেশ্য নিয়েও আর প্রশ্ন তুলছেন না। অগত্যা আমাকেই তুলতে হলো। বললাম, সত্যদা, আমি কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যেই এসেছি। খবরের কাগজ মহলে জোর গুজব রটেছে যে। এইটুকু শুনেই সত্যহরি আঁতকে উঠে বললেন, সর্বনাশ, বলেন কি মশাই? হ্যাঁ দাদা, তবে গুজব ইজ গুজব। নেহাত খবরের কাগজের ব্যাপার, তাই একটুখানি খোঁজ খবর নিতে হয় বলে আমি অমায়িক মুখভঙ্গি করলুম। সত্যহরি উদ্বিগ্ন মুখে বললেন, কিন্তু ব্যাপারটা তো বাইরের কারো জানার কথা নয়। জানার মধ্যে শুধু বড় কর্তা, ছোট কর্তার বউ আর আমি। এছাড়া বাকি রইল শুধু পুলিশ। তাহলে কি পুলিশ মহল থেকেই রটেছে? আপনি কোত্থেকে শুনলেন বলুন তো? মরার গন্ধে শিয়াল কুকুর চনমন করে ওঠে, তেমনি আমি। কিন্তু বুদ্ধিমানের মতো ব্যাপারটা নাড়াচাড়া করতে হবে। বললুম, সোর্স বলাটা আমাদের এথিক্সের বাইরে, তা তো ভালোই জানেন সত্যদা। উদ্বিগ্ন সত্যহরি বললেন, দেখুন, এবার সত্যি কথাটা বলি, আজ দুদিন থেকে আমরা কোনো ফোন অ্যাকসেপ্ট করছি না। লাইন বন্ধ রাখা হয়েছে। মিস্টার বোসও কারোর সঙ্গে দেখা করছেন না। জুনিয়র মিস্টার বোস মানে অতীন্দ্র সেইভাবে আছেন। এদিকে বিয়ের পার্টির নেমন্তন্ন যাদের করার সব করা হয়েছে। হঠাৎ তাদের বারণ করলেই বা কি ভাববেন?
এদিকে বলছেন গুজব ছড়িয়েছে। এই অবস্থায় আর তো বারণ করাই অসম্ভব। তাহলে সবাই বুঝবেন গুজবটা সত্যি এবং আরও কেলেঙ্কারি রটে যাবে। অতএব এরপর আর বিয়ের পার্টি বন্ধ করার কথা ভাবাও যায় না। বললুম, অবশ্যই যায় না। আমন্ত্রিতরা মান্যগণ্য লোক। স্যার জগদীন্দ্রের বাড়ি নেমন্তন্ন উপলক্ষে আসতে তারা সবাই উদ্গ্রীব। একটা ঐতিহ্য সম্পন্ন ফ্যামিলি বলে কথা। সত্যহরি সায় দিয়ে বললেন, তাহলেই বুঝুন। বললুম, অবশ্য অনেক কড়াকড়ির ব্যবস্থা আপনারা রেখেছেন। তা তো রাখতেই হয়েছে। সত্যহরি চাপা গলায় বললেন, আপনি আমার চেনা জানা বহুদিনের, একমাত্র আপনাকে সব বলা যায়। অনেক সিকিউরিটি সাদা পোশাকে রয়েছে। আপনি খবরের কাগজের লোক বলেই ঢুকতে পেরেছেন। তবে এখনই বলে দিচ্ছি, আর কোনো রিপোর্টার যেন ঢুকতে না পায়। বলে উনি উঠে গেলেন। আকাশ পাতাল ভাবছি। এমন সময় সত্যহরি ফিরে এলেন। বসে বললেন, মিস্টার বোসকে খবরটা দেওয়া দরকার যে গুজব ছড়িয়েছে। কিন্তু প্লিজ জয়ন্তবাবু, আপনি যেন গুজবকে প্রশ্রয় দেবেন না। এক্সক্লুসিভ স্টোরির লোভে যেন আমায় ডোবাবেন না। কারণ আপনি এসেছিলেন, আমার সঙ্গে দেখা হয়েছিল, এবং কাগজে পরে কিছু বেরোলে আমাকে স্যাক করা হবে। বুঝছেন তো? আপনি খেপেছেন সত্যদা? জাস্ট নিউজ এডিটরের হুকুম, আসতে হয়, তাই এলাম। বলে সিগারেট দিলুম ওকে। ফের বললুম, এতকাল কি আপনাকে কখনো ডুবিয়েছি? সত্যহরি সিগারেট ধরিয়ে চাপা গলায় বললেন, বুঝলেন, অতীন্দ্রকে আমি নিষেধ করেছিলাম। অজ্ঞাত কুলশীল মেয়েকে বিয়ে করা ঠিক নয়। তার আগে মিস্টার বোস তো বলে বলে ব্যর্থ হয়েছেন। আমি এ বাড়িতে 3 পুরুষ ধরে কাটিয়ে বুড়ো হলাম। মিস্টার বোস আমাকে বাবার মতো মানে। অতীন্দ্র আমার পাত্তাই দিল না। এ কালের ছেলে, কি আর বলবো বলুন? আন্দাজে বললুম, হ্যাঁ, অতীন্দ্র কাজটা ভালো করেননি। তা তো করেইনি। আরে বাবা, আমেরিকায় ছবির এক্সিবিশন করতে গেলি, নাম হলো, ব্যাস, ঘরের ছেলে সোজা ঘরে ফিরবি। তা নয় একটা অচেনা মেম সঙ্গে এনে বললি বিয়ে করব। সত্যহরি ফিস ফিস করে বলতে লাগলেন, ছ্যা ছ্যা, বংশের নাম ডোবালে। বললুম, আজকালকার যা রীতি, যাকে বিয়ে তো হয়ে গেছে। তা হয়েছে, কিন্তু ওই বউ নিয়ে ঘর করতে পারবে? বিয়ের আগে থেকেই চিঠি আসা শুরু। এখনো ঝাঁকে ঝাঁকে আসছে। আজ সকালেও একটা এসেছে ডাকে। বলেন কি? হ্যাঁ, গুজব তো এমনি রটেনি। নিশ্চয়ই ডাক অফিসে কেউ খুলে পড়ে ফেলেছে। কিন্তু গুজব যা তা গুজব। সত্যহরি গলা আরো চাপা করে বললেন, না মশাই, আমার দৃঢ় বিশ্বাস উড়ো চিঠি শাসানি মিথ্যে নয়। আজ রাতের পার্টিতেই মেয়েটিকে কেউ বা কারা কিডন্যাপ করবেই। আমার কি ধারণা জানেন? এই মেয়েটি, মানে অতীন্দ্রের মেয়ে বউ, কোনো দুষ্টচক্রের মক্ষীরানী ছিল। দল ছেড়ে পালিয়ে অতীন্দ্রের গলা ধরে মরিয়া হয়ে ঝুলে পড়েছে। ভেবেছে দেশান্তরে গিয়ে বেঁচে যাবে। কিন্তু আজকাল সব গ্যাংয়েরই তো ইন্টারন্যাশনাল কারবার রয়েছে। তাই বলছি, দেখবেন আজ রাতে বিয়ের পার্টি থেকে ওকে কিডন্যাপ করবে বলছে। ঠিক তাই করবে। মশাই, লক্ষিন্দরের লোহার বাসরেও ছিদ্র ছিল। সব বুঝলুম। চাঞ্চল্য চেপে বললুম, মেম সাহেবের নাম কি? জিনা হেডওয়ার্ড। সত্যহরি বললেন, দেখে বয়স আন্দাজ করা মুশকিল। 25 হতে পারে। অতীন্দ্রের চেয়ে বয়সে অনেক বড়। একটু হেসে বললুম, এমন হতে পারে
জিনার কোনো প্রেমিক নিছক ভয় দেখাচ্ছে। সত্যহরি বললেন, মোটেও তা নয়। জিনা নাকি এই প্রথম এদেশে এসেছে, অথচ আশা নিয়ে আসছে কলকাতার ডাকঘরের মারফত। তার মানে কলকাতাতে চিঠি ডাক বাক্সে ফেলা হচ্ছে, সবই জিপিওর ছাপ, কাগজ টাইপ কালি সব ইন্ডিয়ান। পুলিশ তাই বলছে, এমনকি ভাষাও আমেরিকান বা কোনো সাহেবের নয়, দেশি ইংরেজিতে লেখা টাইপ করা চিঠি। বলেই সত্যহরি লাফিয়ে উঠলেন, এই রে, 10:30 হয়ে গেল যে, কর্তার ডাক আছে জয়ন্তবাবু, ওপরে যেতে হবে। কিন্তু প্লিজ ব্রাদার, এই বুড়োর মুখের দিকে চেয়ে যেন কাগজে কিছু লিখবেন না। যদি সত্যি কিডন্যাপ হয়? সত্যহরি বললেন, তাহলে নর্মালি খবরের কাগজে যা বেরোতে পারে অস্বীকার করছি না, কিন্তু দোহাই ভাই, আমার নাম যেন বাদ থাকে। পুলিশ রিপোর্টে যা পাবেন লিখবেন। 1 মিনিট দাদা, আমন্ত্রিত হয়েছেন কারা দয়া করে বলবেন? সত্যহরি ব্যস্তভাবে টেবিলের দেরাজ খুলে একটা টাইপ করা লিস্ট বের করলেন। দ্রুত ভাঁজ করে আমার হাতে গুজে ফিস ফিস করে বললেন, লুকিয়ে ফেলুন এক্ষুনি। দুজনে বাইরে এলুম। সত্যহরি আবার আমাকে ওর নিজের ব্যাপারে সাবধান করে দিতে ভুললেন না। গেট পর্যন্ত এগিয়ে দিতে এলেন। এই সময় বললুম, সত্যদা, একটা কথা বলি, আজ রাতে বিয়ের পার্টিতে যদি দৈবাত আমাকে দেখতে পান, অচেনা হয়ে এড়িয়ে থাকবেন প্লিজ। সত্যহরি চমকে উঠলেন, তারপর ফিক করে হেসে বললেন, আপনার এসব ব্যাপারে উৎসাহ থাকা স্বাভাবিক, কিন্তু আসবেন কিভাবে? কোনো চান্স তো দেখছি না। লিস্টের নাম মিলিয়ে ঢুকতে দেওয়া হবে। শচীন্দ্রবাবু নিজে দরজায় সবাইকে আপ্যায়ন করতে দাঁড়িয়ে থাকবেন। কড়াকড়িটা বুঝতে পারছেন না? যেভাবে হোক আমি ঢুকতে চেষ্টা করব, দৃঢ় স্বরে বললুম। সত্যহরি চোখ নাচিয়ে বললেন, পাঁচিল টপকে নয় তো? গুলি খাবেন, সাবধান। তাছাড়া শচীন্দ্রবাবুও তো আপনাকে রীতিমতো চেনেন, অতীন্দ্রও সম্ভবত চেনে। বললুম, শচীন্দ্রবাবুর চোখ এড়িয়ে থাকার চেষ্টা করব, আর অতীন্দ্র আমাকে তার এক্সিবিশনে 2-3 দেখেছেন, বিশেষ আলাপ হয়নি, তাই মনে থাকার কথাই নয়। সত্যহরি একটু নার্ভাস হয়ে বললেন, সব আপনার রিস্ক মশাই, কিন্তু যাই হোক, দোহাই ব্রাদার, আমায় যেন ফাঁসাবেন না। আগে বরাবর ঠিক এভাবেই এই সরল বৃদ্ধ লোকটির কাছে শচীন্দ্রের রাজনৈতিক খবর আদায় করেছি। কর্নেল সব শুনে বললেন, মাথা মুন্ডু কিছু বোঝা যাচ্ছে না জয়ন্ত। শুধু একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে যে কেউ বা কারা বিয়ের পার্টি হওয়াটা একেবারেই পছন্দ করছে না। কিডন্যাপ সত্যি সত্যি করার মতলব থাকলে আগে ভাগে কেউ ওভাবে জানায় নাকি? এই গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি বা বিয়ের পার্টি হয়, সেখানে যেন অরিন্দম রায় না যান। বললাম, কিন্তু কেন? কর্নেল চুরুট ধরিয়ে বললেন, একটা অনুমান মাথায় আসছে এবার। ওই জিনা হেডওয়ার্ডকে যদি তোমার সত্যহরিবাবুর বিশ্বাস মতো কোনো দুষ্টচক্রের মক্ষী রানী ধরে নি, তাহলে বলতে হয় অরিন্দম জিনাকে চেনেন এবং তিনি বিয়ের পার্টিতে গেলে জিনাকে দেখতে পাবেন। এটা হয়তো জিনা নিজে কিংবা তার লোকেরা চায় না। বললাম, কিন্তু বিয়ের পার্টি কেন? অরিন্দম তো বোস বাড়িতে যে কোনো সময় গিয়েও জিনাকে দেখতে পারেন,
কাজেই অরিন্দমকে শাসানি এবং জিনাকে কিডন্যাপের শাসানির মধ্যে কোনো যোগসূত্র নেই। কর্নেল আমাদিকে তাকিয়ে বললেন, তোমার কথায় যুক্তি আছে। বিয়ের পার্টি ব্যাপারটাই একটা ধাঁধা। বলে তিনি সত্যহরির দেওয়া তালিকাটা দেখতে থাকলেন। একটু পরে বললেন, মাত্র 5টি দম্পতি আমন্ত্রিত, তার মধ্যে অরিন্দমের নাম নেই। সেটা অবশ্য স্বাভাবিক, উনি ওদের ঘরের লোক বলা যায়। 5 জন পুরুষ এবং 5 জন মহিলা, এদের কেউ আমার চেনা জানা নয়। ভালোই, কিন্তু স্যার জগদীন্দ্রের নাতনির বিয়ের পার্টিতে মোটে 5 জন, মানে স্বামী স্ত্রী মিলে 10 জন আমন্ত্রিত। কেন বলো তো? বললুম, মেম সাহেব বউ, তাই সম্ভবত বেছে ওই ধরনের উদার প্রগতিশীল মনোভাবাসম্পন্ন লোকেদের ডাকা হয়েছে। এ তো কোনো তথাকথিত সামাজিক অনুষ্ঠান নয়, নিছক মুখ রক্ষা। ঠিক বলেছ। কর্নেল আবার নামগুলো খুঁটিয়ে দেখতে থাকলেন। একটু পরে বললেন, চলো দুজনে একবার বেরোই, জাস্ট আধ ঘন্টার জন্য। অরিন্দম বাবুকে আগে ফোনে জানাই, ওর হোটেলে নয়, অন্য কোথাও বসে এই লিস্টটা দেখাবো। কাকেও চেনেন নাকি দেখা যাবে। ডায়াল করে বললেন, হোটেল ইন্দ্রপুরী, প্লিজ রুম নাম্বার 727, অরিন্দম রায়। আচ্ছা ধরছি। কি বললেন? ঘরে নেই? কখন ফিরবেন? আচ্ছা ধন্যবাদ। ফোন রেখে কর্নেল বললেন, সকাল 7টায় বেরিয়েছেন, এখনো ফেরেননি। কিছু বলে যাননি? তার মানে আমার এখান থেকে হোটেলে এখনো ফেরেননি। বললুম, ভদ্রলোকের ব্যাপারটা বুঝতে পারছি নে। সোজা বসবাড়িতে গিয়ে উঠলেই পারেন, কিংবা গিয়ে জানাতে পারেন যে এসে পৌঁছেছেন। তা নয় কি এক গণ্ডগোল সৃষ্টি করে বসেছেন, উদ্দেশ্যটা কি? কর্নেল অস্পষ্টভাবে শুধু বললেন, ওখানে যেতেই ভয় পেয়েছেন বেচারি। কিসের এত ভয়? কর্নেল সে কথার জবাব না দিয়ে পোকামাকড়ের জারের দিকে এগোলেন। অমনি উঠে দাঁড়ালুম। বললুম, আমি গেলুম কর্নেল, ও বেলা আসছি, জাস্ট 6টার মধ্যে। কর্নেল গলার ভেতরে কি বললেন বোঝা গেল না। আমি বেরিয়ে গেলুম। নিচে নেমে গেট থেকে বেরোচ্ছি, সেই পানের দোকানটার দিকে তাকালুম। ফের চমকে উঠলুম। সেই মাস্তান টাইপ লোকটা দাঁড়িয়ে রয়েছে। আমার চোখে চোখ পড়া মাত্র মুখ ঘুরিয়ে নিল। আমি তীব্র দৃষ্টে তাকিয়ে রইলুম 2 মিনিট, কিন্তু সে আর মুখ ঘোরালো না। উদাস ভঙ্গিতে আকাশ দেখতে থাকলো। বসবাড়ি থেকে এখানে ফেরার সময় এর কথা ভুলে গিয়েছিলুম বলে আর লক্ষ্য করিনি। লোকটা কি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবে? কে ও? আবার অস্বস্তি জেগে উঠল। গাড়ি স্টার্ট দিয়ে ওর পাশ দিয়ে বেরিয়ে গেলুম। একইভাবে দাঁড়িয়ে রয়েছে। ইচ্ছে হলেও গিয়ে ওর কলার খামচে ধরে জিজ্ঞেস করি, কে এবং কি উদ্দেশ্যে ঘন্টার পর ঘন্টা পানের দোকানের কাছে দাঁড়িয়ে আছে। কিন্তু সেটা হঠকারিতা হবে, তাই ইচ্ছে দমন করতে হলো। একটু পরে মাথায় চিন্তা ভাবনা এসে গেল। অরিন্দমের কলকাতা আসা এবং কর্নেলের বাড়ি আসা পর্যন্ত সবটাই কেউ বা কারা নজরে রেখেছে। উনি কোন হোটেলে উঠেছেন তাও কারো বা কাদের জানা। তার মানে নিউ ইয়র্ক থেকে কলকাতা পর্যন্ত একটা জাল ছড়ানো রয়েছে। অরিন্দমকে সম্ভবত চোখে চোখে রাখা হয়েছে, এমনকি কর্নেলকেও চোখে চোখে রাখা হয়েছে। ভুল হলো। কর্নেলকে কথাটা বলে আসা উচিত ছিল যে একজন লোক পানের দোকান থেকে তার গতিবিধির ওপর নজর রাখছে। বাসা ফিরে তক্ষুনি ফোন করলুম। কর্নেল বললেন,
নতুন কিছু? হ্যাঁ কর্নেল, আপনার বাড়ির সামনের পানের দোকানে একটা লোক সকাল থেকে। আমার বাড়ির দিকে নজর রেখেছে বলছো? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে অরিন্দমকে ফলো করে এসে আপনার এখানে। আবার বাধা দিয়ে কর্নেল বললেন। ছেড়ে দাও। তারপর ফোন রাখবার শব্দ হলো। সম্ভবত বুড়ো এখন ফের পতঙ্গ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বিরক্ত হয়ে ভাবলুম, এই কেসটার শেষ পর্যন্ত কিছু ফয়সালা হবে না। খাওয়ার পর দৈনিক সত্যসেবক অফিসে একবার না গেলেই নয়। ছুটি নেওয়া যেত। বিকেলে শিফটে ডিউটি চলছে এ সপ্তাহে, কিন্তু বোসবাড়ির ব্যাপারটা নিয়ে কাগজে একটা চমকপ্রদ খাদ্য পরিবেশনের সুযোগ আছে এবং সেটা বার্তার সম্পাদক আর চিফ রিপোর্টারকে জানালেই অন ডিউটিতে বেরিয়ে পড়া যায়। খামোকা একটা ছুটি নষ্ট করি কেন? তাই 3টে নাগাদ সেখানে গেলুম। গিয়ে পড়ে গেলুম এক ফ্যাসাদে। রিপোর্টার তারকবাবু আমাকে দেখেই চেঁচিয়ে উঠলেন, এসো এসো জয়ন্ত, বহু কাল বাজবে। এইমাত্র ভাবছিলাম তোমার বাড়িতে ফোন করব। বলা যায় না, কোনো বেখেয়ালে অফিস কামাই করে না বসো। যাকে সুখবর যে তুমি এলে। বললুম, ব্যাপার কি তারকদা? তারকবাবু বললেন, লালবাজার ক্রাইম ব্রাঞ্চের প্রশান্তবাবু ঘণ্টাখানেক আগে ফোন করেছিলেন। খুব হট ব্যাপার। এক্ষুনি গিয়ে ওর সঙ্গে দেখা করো, জব্বর কেক খেয়ে এসো। বোসবাড়ির প্রসঙ্গ তুলে এই অ্যাসাইনমেন্ট অন্য কারোর কাঁধে চাপাবার জন্য অনুরোধ করব ভাবছি। তারকবাবু ফের বললেন, হাঁ করে দেখছো কি? বেরিয়ে পড়ো। হোটেল ইন্দ্রপুরীতে একটা খুন খারাপি নাকি হয়েছে। কি সব গোলমেলে সূত্র পাওয়া গেছে। ইন্টারন্যাশনাল গ্যাংট্যাংয়ের কারবার নাকি? সে কি যাও? না না, হোটেলে নয়, লালবাজারে। প্রশান্তবাবু সব কাগজের লোককেই ডেকেছেন। আমার মাথা ঘুরে গেল, বুকের মধ্যে হাতুড়ি পড়ল। তক্ষুনি হন্তদন্ত হয়ে বেরিয়ে লিফটে চাপলুম। নিচে রিসেপশনে এসে মনে হলো কর্নেলকে ফোন করা উচিত। ডায়াল করার একটু পরে কর্নেলের পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো, কর্নেল সরকার বলছি। চাপা গলায় বললুম, কর্নেল, জয়ন্ত বলছি, হোটেল ইন্দ্রপুরীতে। বাধা দিয়ে কর্নেল বললেন, অরিন্দম রায় খুন হয়েছেন। চমকে উঠে বললুম, আপনি কিভাবে জানলেন? জবাব এলো, ঘণ্টাখানেক আগে আমি ওখানে গিয়েছিলাম। গিয়ে দেখি হইচই চলছে। রুম নাম্বার 727-এ কে এক অরিন্দম রায় রক্তাক্ত শরীরে বাথরুমে পড়ে আছেন। পুলিশ এসে গেছে, কিন্তু আমি তাজ্জব হয়েছি জয়ন্ত। এ এক অদ্ভুত ব্যাপার। বুদ্ধি গুলিয়ে গেছে। কারণ কি কর্নেল, কি? নিহত লোকটি আমার অচেনা। সর্বনাশ, বলেন কি? হ্যাঁ জয়ন্ত, আজ সকালে যিনি নিজেকে অরিন্দম রায় বলে আমার কাছে এসেছিলেন তিনি নন। অথচ ঘর, হাতড়ে, পাসপোর্ট, ভিসা ইত্যাদি যা পাওয়া গেছে তাতে বোঝা যায় নিহত লোকটি প্রকৃতপক্ষে আসল অরিন্দম রায়। তাকে খুন করা হয়েছে অন্তত 14 ঘন্টা আগে। তার মানে গত রাতে দমদম থেকে পৌঁছে হোটেলে ঢোকার পরই উনি খুন হয়েছেন। রক্ত জমাট বেঁধে গেছে। রাইগার মর্টিসের স্টেজ পেরিয়ে বডি। জয়ন্ত, ফোনে সব বলা সম্ভব নয়। তুমি চলে এসো। তোমার বাড়িতে ফোন করে জানলাম তুমি বেরিয়েছো। যাই হোক, চলে এসো। কর্নেল, লালবাজারে প্রশান্তবাবু রিপোর্টারদের ডেকেছেন। উপলক্ষ হোটেল ইন্দ্রপুরীর হত্যাকাণ্ড। আমি সেখান হয়েই যাচ্ছি। বেশ, বেশি দেরি করো না। ফোন রেখে বেরিয়ে গেলুম। লালবাজার পৌঁছে ক্রাইম দপ্তরে প্রশান্তবাবুর ঘরে ঢুকে দেখি অনেকগুলো চেয়ার, এবং চেয়ারগুলো একটা করে সরানো হচ্ছে। তার মানে সাংবাদিক বৈঠক শেষ।
প্রশান্তবাবু মুখে হতাশার ভঙ্গি ফুটিয়ে মাথা নেড়ে বললেন, মানুষের জীবনে একটা পর্যায় থাকে আরোহণের, তারপর শুরু হয় অবরোহণ পর্ব। আশা করি খ্যাতিমান জয়ন্ত চৌধুরীর সেই নিম্নমুখী গমন পর্ব অনেক আগেই শুরু হয়ে গেছে। কাঁচুমাচু মুখে বললুম, দাদা, এই দেরির বিবিধ কারণ আছে, কিন্তু ভাই আর তোমায় সময় দেওয়া কঠিন, আমাকে বেরোতে হবে। প্লিজ দাদা, জাস্ট কয়েকটা কথা। হঠাৎ প্রশান্তবাবু ফিক করে হেসে বললেন, মাই গুডনেস, তোমার তো জয়ন্ত বিরাট সোর্স রয়েছে, তুমি আমাদের প্রত্যাশী হও কেন? মাঝে মাঝে ভেবে অবাক লাগে। সোজা সেখানেই চলে যাও, আমার চেয়ে বেশি খবর জানতে পারবে। হেসে বললাম, কর্নেল সরকারের কথা বলছেন তো? উনি কি এই কেসে নাক গলিয়েছেন? প্রশান্তবাবু ক্রাইম ব্রাঞ্চের চার্জ নিয়েছেন মাত্র মাসখানেক আগে। উনি কেন কে জানে কর্নেলকে আদপে পছন্দ করেন না। পুলিশ এত মগজ ও রক্ত খরচ করবে, আর উনি শুধু ঘরে বসে আখ কষে সব ক্রেডিট করবেন। প্রশান্তবাবু এটা যেন চান না। কিন্তু তাহলেও প্রশান্তবাবু কর্নেলকে এড়িয়েও থাকতে পারেন না, কারণ কর্নেলের প্রতি নির্ভরতা আরও ওপরতলা থেকে এসেছে। খোদ কেন্দ্রেই কর্নেলের প্রতিপত্তি প্রচুর। প্রশান্তবাবু আমার কথার জবাবে বললেন, সে আর বলতে, দুটোয় হোটেল ইন্দ্রপুরী থেকে ফোন পেয়ে ডিটেকটিভ ব্রাঞ্চের লোকজন সহ গেলাম। গিয়েই দেখি ভাগাড়ে মরার গন্ধ পেয়ে শকুনির মাথার টনক নড়েছে, এবং আপনার টাক দাড়িওয়ালা লোকটি যথারীতি হাজির হয়েছেন। মাই গুডনেস, করছি কি? আমাকে বেরোতে হবে। ঠিক আছে ভাই, আসুন তাহলে। লালবাজার থেকে বেরিয়ে সোজা কর্নেলের বাড়ি হাজির হলাম। এবার কিন্তু পানের দোকানের লোকটিকে দেখতে পেলাম না। ঘরে ঢুকে দেখি কর্নেল সেই লাল পোকা নিয়ে ব্যস্ত। আমাকে দেখেই বললেন, অসম্ভব সম্ভব করেছি জয়ন্ত, নীল পোকাটাকে লাল করে ফেলেছি। দেখে যাও এবার, কি অপূর্ব সৌন্দর্য প্রকৃতি সৃষ্টি করেছেন। বাঁকা মুখে বললুম, পোকা দেখতে কি আসতে বললেন তখন? কর্নেল হেসে বললেন, সরি ডার্লিং, এক সেকেন্ড, আসছি। উনি বাথরুম থেকে হাত ধুয়ে এসে আমার মুখোমুখি বসলেন। বললেন, অরিন্দম রায় প্লেনে দমদম পৌঁছন গত রাতে 11টা নাগাদ। নিউ ইয়র্ক থেকেই অগ্রিম বুক করা ছিল একটা সিঙ্গেল সুইট। হোটেলে পৌঁছন রাত 11:30টায়। ডেড বডি দেখে ডাক্তারের ধারণা খুন হয়েছেন রাত 12টা থেকে 1টার মধ্যে। বাথরুমেই ভোঁতা কোনো জিনিস দিয়ে মাথার পিছনে প্রচণ্ড জোরে আঘাত করা হয়েছে। এক আঘাতেই মৃত্যু। পায়খানার কমোডের ওপর হুমড়ি খেয়ে পড়েছিলেন। বডিতে হত্যাকারী হাত ছোঁয়ায়নি, মোটা হাতুড়ি দিয়েই আঘাত করা হয়েছে সম্ভবত, সেটা পাওয়া যাচ্ছে না। বাথরুমের মধ্যে পায়খানার পাশটায় আলাদা পাঁচিল এবং দরজা আছে। দরজা খোলা, কোনো হাতের ছাপ নেই। দরজার মাথার উপর কোনো চৌকাঠ নেই, তার মানে কমোডে বসতে যাচ্ছিলেন এবং সবে ঘুরেছেন। অতর্কিতে বাথরুমে ঢুকে হত্যাকারী পায়খানার ওই দরজায় দাঁড়িয়ে হাতুড়ি বা কিছুর আঘাত করে, মাথার পিছনে লাগে। হত্যাকারীর পায়ের ছাপ সেখানে পাওয়া গেছে, আর পাওয়া গেছে শোবার ঘরের মেঝে। বলা বাহুল্য জুতোর ছাপ, রাবারের শোল। মজার কথা, হত্যাকারীর জুতো দুটো পাওয়া গেছে করিডোরের কোণে আবর্জনা ঝুড়িতে। কর্নেল থামলে বললুম, আরও মজার কথা, হত্যাকারী অরিন্দমকে খুন করে নিজেই অরিন্দম সেজে হোটেলে থেকেছে এবং
সকালে বেরিয়ে সম্ভবত আপনার কাছে এসেছে। কর্নেল বললেন, ঠিক বলেছ জয়ন্ত। হোটেলের লোকেরা বলছে রাতে অরিন্দম ডিনার খাননি, এমনকি সকালে ব্রেকফাস্টও খাননি। হোটেলের এক গ্লাস জল খেয়েছেন কিনা সন্দেহ। যে বেয়ারা রাতে কে রুমে পৌঁছে দিয়েছিল সকালে তার ডিউটি ছিল না। রিসেপশনিস্টও সকালের শিফটে অন্যজন। ম্যানেজার অবশ্য রাতে অরিন্দমকে একবার দেখেছিলেন, সকালে বেরোবার সময় দেখেননি। বড় হোটেল, সবাইকে চিনে রাখাও সম্ভব নয়, কাজেই হত্যাকারীর অঢেল সুবিধা ছিল। বললুম, কিন্তু হত্যাকারী হোটেলে ঢুকলো কিভাবে? কর্নেল বললেন, আন্তর্জাতিক ধরনের হোটেল, অজস্র লোক সবসময় আসছে যাচ্ছে, ঢোকাটা একটু কঠিন নয়। কিন্তু অরিন্দমের সুইটে ঢুকলো কিভাবে সেটাই প্রশ্ন। আমার ধারণা সে অরিন্দমের খুবই চেনা লোক। খুব চেনা লোক বলেই তাকে অত রাতে দরজা খুলে ঘরে ঢুকতে দিয়েছিলেন। কথাবার্তাও হয়ে থাকবে। তারপর অরিন্দম বাথরুমে ঢোকেন। তখন হত্যাকারী সুযোগে সদ্ব্যবহার করে ফেলে। কিন্তু এসবের চেয়েও ইন্টারেস্টিং পয়েন্ট তা কি জানো? নিহত অরিন্দম রায়ের কাছে যেসব কাগজপত্র পাওয়া গেছে তাতে পুলিশ স্থির সিদ্ধান্ত নিয়েছে যে এই ভদ্রলোকই কুখ্যাত এক আন্তর্জাতিক চোরাচালানি দলের নেতা রিচার্ড ওরফে শোভারাম ওরফে প্রিন্স ফরিদ। চমকে উঠে বললুম, বলেন কি? এই তো সেদিন ব্রিটেনের একটা পত্রিকায় প্রিন্স ফরিদের কীর্তিকলাপ নিয়ে লেখা হয়েছে। সে নাকি আসলে একটা উদ্বাস্তু প্যালেস্তাইনি। কিছুকাল প্যালেস্তাইনি গেরিলা হয়ে প্লেন হাইজ্যাক করে বেড়াতো। একসময় বিশ্ববিখ্যাত বা কুখ্যাত মাফিয়া দলের সঙ্গেও যোগাযোগ ছিল। কর্নেল মাথা নেড়ে বললেন, না জয়ন্ত, অরিন্দম রাই ওর আসল নাম। মুঙ্গেরের এক বাঙালি রাজা জমিদারের উচ্ছন্নে যাওয়া ছেলে। নকল অরিন্দম যা সব বিবরণ দিয়েছিল আজ সকালে সবই ঠিক। নিউ ইয়র্কের ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানির বড় পোস্টে চাকরি জুটিয়েছিল তাও ঠিক। বোসবাড়ির সঙ্গে চিঠি লেখালেখি ছিল, বিয়ের পার্টিতে আসার কথা ছিল, সবই ঠিক। গোপন পুলিশ রিপোর্টটি আমি একটু আগে দেখার সুযোগ পেয়েছি। লালবাজার থেকে সুব্রত রায় এসেছিল। ওকে তো জানো, আমাকে কি প্রচণ্ড মানে গোনে। বললুম, ভারী অবাক কাণ্ড তো। কিন্তু হঠাৎ এখানে এসে খুন হয়ে গেল কেন অরিন্দম রায়? কর্নেল বললেন, আপাত দৃষ্টে মনে হবে দলের ভেতরকার শত্রুতা, অর্থাৎ দলাদলি। কিন্তু আমার মাথায় সত্যি কিছু আসছে না। বোসবাড়ির বিয়ের পার্টিটাই সব চট পাকিয়ে দিচ্ছে। অরিন্দমের হত্যাকারী যে কাল অরিন্দম সেজে আমার কাছে এসেছিল তাতে কোনো ভুল আছে বলে মনে হয় না। কিন্তু সে বোসদের বিয়ের পার্টিতে অরিন্দম রায় সেজে আমাকে পাঠাতে চাইছিল কেন, এটা এখনো বুঝতে পারছি নে। যাই হোক, কফি টফি খেয়ে তৈরি থাকি, যথা সময়ে বেরোবো। বললাম, শচীন্দ্রলালকে ব্যাপারটা জানানো হয়েছে নিশ্চয়ই? পুলিশ? কথা কেড়ে কর্নেল বললেন, না, পুলিশকে আমি আমার যা কিছু জানা সব বলেছি। ওরা আমার পরামর্শ মতো কাজ করবেন। আগামীকাল সকালের কাগজে না পড়া পর্যন্ত বোসবাড়ির কেউ ব্যাপারটা টের পাচ্ছেন না। অতএব আমি জাল অরিন্দমের কথা মতো আর এক জাল অরিন্দম সেজে বিয়ের পার্টিতে যাব। উদ্বিগ্ন মুখে বললাম, সর্বনাশ! না কর্নেল, থাক, আর ঝামেলায় জড়িয়ে কাজ নেই। কিসে কি বিপদ বেঁধে যাবে কে জানে। আপনি বরং আপনার লাল পোকা নীল পোকা নিয়েই ব্যস্ত থাকুন। আমি আবার চেষ্টা করে দেখি লালবাজারে নতুন কোনো খবর পাই নাকি। কর্নেল দৃঢ় কণ্ঠে বললেন, জয়ন্ত, আমি যে কেস হাতে নিই
তার শেষটুকু খুঁটিয়ে না দেখে কখনো ছাড়ি না। আশা করি তুমি তা ভালোই জানো। বসবাড়িতে আমি যাচ্ছি এবং তুমিও যাচ্ছ। বললাম, কিন্তু আমার তো নেমন্তন্ন নেই। তুমি বলে কয়েক সেকেন্ড কি ভেবে কর্নেল একটু হাসলেন। তুমি অরিন্দম রায়ের ছেলে হয়ে যাবে। না না, কোনো ঝামেলা নেই। তুমি আমার পুত্রের বয়সী। অরিন্দম রায় 30 বছর বিদেশে প্রবাসী। তিনি চিরকাল ব্যাচেলার থাকবেন নাকি? ভড়কে গিয়ে বললাম, কিন্তু আমাকে তো সাহেব দেখাবে না, স্রেফ ভেতো বাঙালি দেখাবে। কি কাণ্ড! অরিন্দম কি বাঙালি বিয়ে করতে পারেন না? আমেরিকায় বিস্তর বাঙালি মেয়ে আছেন। বলে কর্নেল হো হো করে হেসে উঠলেন। আর বসবাড়িতে সত্যহরিবাবুকে তো ম্যানেজ করে রেখেছ। সুচীন্দ্রবাবুকে আমি গিয়েই ম্যানেজ করে দেব। শুধু চাই তোমার খানিকটা বুদ্ধি। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে কর্নেল সমগ্র থেকে হীরের নেকলেসের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসব দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।